আমার স্বামী আমারই বিছানায় অন্য একটি মেয়েকে নিয়ে ঘুমিয়েছে। আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি, কিচ্ছু বলতে পারিনি। প্রথম যেদিন দেখেছিলাম আর প্রতিবাদ করেছিলাম, বিশ্বাস করেন আমাকে খুব মেরেছিল, খুব মেরেছিল, এত মেরেছিল আমার মাথাটাই ফেটে গিয়েছিল। আমি 1 সপ্তাহ হসপিটালে ভর্তি ছিলাম। হসপিটালে যখন ভর্তি ছিলাম তখন পর্যন্ত আমার স্বামী আমাকে দেখতে আসেনি। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই স্বামীর কাছে আমি আর কখনোই যাব না। ভাগ্যের কি পরিহাস, ওই স্বামীর সাথে আমি এখন পর্যন্ত সংসার করছি। হসপিটাল থেকে যেদিন আমার ছুটি হয় সেদিন আমি চলে যাই আমার বাবার বাসায়। বাবার বাসায় গিয়ে বাবাকে বলি, বাবা আমি এই স্বামী সংসার করতে চাই না, তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো। তখন আমার বাবা মা বলে, এই স্বামী সংসার ছাড়া যাবে না মা, তোমাকে তো অনেক বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছি, সামান্য একটু মেরেছে, মাথাটাই তো ফেটেছে, কি হবে তাতে, তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, তোমাকে যে আমাদের কাছে আনবো, আমাদের এখানে যে অভাব, ঠিক মতে ভাতই আমরা পাই না, তোমার আরো 3টা বোনের বিয়েই হয় নাই, এখন যদি তুমি চলে আসো আমাদের কি অবস্থা হবে তুমি একটাবার চিন্তা করে দেখেছো? কত কষ্ট করে তোমাকে বিয়ে দিয়েছি, এখন যদি তুমি চলে আসো তোমার বোনদেরও তো বিয়ে হবে না, সবাই বলবে আমার মেয়েদের চরিত্র ভালো না, আমার মেয়েরা ভালো না, তার জন্য স্বামী সংসার করতে পারে না, তখন আমার বাকি 3 মেয়েরও বিয়ে হবে না। আর জামাই একটু মেরেছে, থাক, তুমি মনে কিছু নিও না, জামাইয়ের কাছে চলে যাও, জামাই মারবে, জামাই আদর করবে, জামাই সবকিছু করবে। তখন আমি সহ্য করতে না পেরে তখন আমি বললাম, বাবা তুমি গুলো কি বলতেছো, কোন স্বামীর সংসার করব আমি, যেই স্বামীর কাছে আমি থাকা সত্ত্বেও সে অন্য অন্য নারীদেরকে বাসায় আনে এবং কি আমার বিছানায় থাকে। আমি যখন এই দৃশ্য সহ্য করতে না পেরে তাকে কিছু বলি, তখন সে আমার গায়ে হাত তুলে আমাকে এমন ভাবে মারে, মানুষ মনে হয় পশুকে ওইভাবে মারে না বাবা, আমাকে এইভাবে মারে। আর তুমি বলতেছো সামান্য মার দিছে, আমাকে মারতে মারতে আমার মাথাটাই ফাটিয়ে দিয়েছে, কখন যেন সে আমার গলাটা টিপে মেরে ফেলে। আর তুমি বলতেছো ধৈর্য ধরো, তুমি সেখানে চলে যাও, সামান্য একটু মার দিয়েছে, তার ব্যবহার ভালো না 1 নাম্বার, 2 নাম্বার তার চরিত্র ভালো না, 3 নাম্বার সে আমাকে সম্মান দেয় না, 4 নাম্বার আমারই চোখের সামনে অন্য অন্য মেয়েদের সাথে সে শুয়ে থাকে। এগুলো সহ্য করতে বলতেছো তুমি আমাকে, এগুলো তুমি কি আমার সত্যি বাবা, আমি কতটা কষ্টের ভিতরে আছি, আর তুমি চিন্তা করতেছো এই সমাজ কি বলবে, তোমার 3টা মেয়ের বিয়ে হয় না, তুমি সে চিন্তা করতেছো, তুমি একটাবার আমার চিন্তা করতেছো না। আমি যখন এই কথাগুলো বলতেছিলাম পাশে আমার মাও বসেছিল, সে চুপচাপ শুধু কান্না করতেছিল, আর আমার বাবা আমাকে বলতেছে কিচ্ছু করার নেই, তোমার বিয়ে হয়ে গেছে, সে যতই খারাপ হোক না কেন তোমাকে সেখানেই যেতে হবে, তার সংসার করেই খেতে হবে। আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তখন বাবাকে উত্তর দিলাম, ঠিক আছে বাবা, আমি ওই পশুর কাছেই যাব, আমি ওই পশুর সাথেই সংসার করব, কিন্তু তোমাকে একটা কথা বলি, যদি কখনো শোনো তোমার এই মেয়ে মারা গেছে, তুমি কখনোই আমার মরা মুখটা দেখতে যাবে না, কেননা আমার মৃত্যু হয়নি, কিন্তু আমি মৃত্যুর যন্ত্রণায় সবসময় ছটফট ছটফট করতেছি। আমি মেয়ে তোমার কাছে সবকিছু বললাম, আমি কতটা যন্ত্রণার ভিতরে আছি আমি সবকিছু তোমার কাছে খুলে বললাম, কিন্তু দেখলাম তোমার কোনোই কিছুই যায় আসে না। ওকে বাবা, আমি ওই পশুর সাথেই সংসার করব, কিন্তু আমার মৃত্যু হলে তুমি আমার মরা লাশ নিতে যাবে না। চলে গেলাম বাবা, ওই পশুর কাছেই চলে গেলাম। তখন আমার বাবা মা বলতেছে, তুমি এখন অনেকটাই অসুস্থ, কিছুটা সুস্থ হও তারপরে চলে যেও। আমি মুস্কি হাসি দিয়ে বললাম, আমার আর সুস্থ হওয়া লাগবে না, তোমাদের কথাবার্তা শুনে আমি সুস্থ হয়ে গেছি, আর এখানে থাকলে আমি আরো বেশি করে অসুস্থ হব, আর আজকের থেকে আমার কথা ভুলে যাও, আজকের থেকে মনে করবে তোমার একটি মেয়ে মারা গেছে। এই কথাগুলো যখন বলতেছিলাম তখন আমার 3টি বোন কিন্তু সামনেই দাঁড়িয়ে ছিল, তাদের মাথা হাত বুলিয়ে আমি বললাম, বাবা তুমি তো আমার জীবনটা ধ্বংস করেছো টাকার লোভে, খুবই বড়লোক বাড়িতে আমাকে বিয়ে দিয়েছো নিজেরা ভালো থাকবে বলে, আমার বোনদের কি এরকম টাকাওয়ালা মানুষের কাছে বিয়ে দিও না, দরকার পড়লে রিক্সা চালকের কাছে বিয়ে দিও যার চরিত্র ভালো, দুশ্চরিত্র লম্পটের কাছে বিয়ে দিও না, আমার জীবনটা তো ধ্বংস করেছো, আমার বোনদের জীবন কিন্তু ধ্বংস করো না। বোনদের মাথায় হাত দিয়ে বললাম, আমার মতো কপাল যেন তোদের না হয়, যদি কখনো দেখিস দুশ্চরিত্র লম্পটের সাথে তোকে বিয়ে দেওয়া হচ্ছে তাহলে কখনোই বিয়ে করিস না, দরকার পড়লে পালিয়ে যাবি, অন্য কোথাও চলে যাবি, তারপরেও দুশ্চরিত্র লম্পটদের কখনোই বিয়ে করবি না। এই কথাগুলো বলে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে আসলাম। শ্বশুর বাড়িতে যাওয়ার সাথে সাথে যেই দৃশ্য দেখলাম সেই দৃশ্য দেখার পর মাথাটা আবারও ঘুরে গেল। এদিকে আমি কতটা অসুস্থ, আমি হসপিটালে ভর্তি, আর আমার স্বামী অন্য একটি নারীকে নিয়ে আমারই বিছানায় শুয়ে আছে। ওই স্বামীর প্রতি ঘৃণা আরো বেড়ে গেল, দিনের পর দিন এই ঘৃণা নিয়ে আমি বেঁচে আছি। আমার স্বামী যখন আমার কাছে আসে, বিশ্বাস করেন তাকে আমার প্রচন্ড ঘৃণা হয়, আর আমার কাছে ফিল হয় আমার স্বামী আমাকে নির্যাতন করতেছে, কেননা আমি তাকে ভালোবাসি না, আমি তাকে ঘৃণা করি, আর প্রতিনিয়ত সে আমার গায়ে হাত তুলে আমাকে মারধর করে। তাই প্রত্যেকটা বাবা মাদেরকে বলতেছি, কখনোই দুশ্চরিত্র লম্পটের সাথে বিয়ে দিবেন না আপনার মেয়েকে, যতই টাকা পয়সা থাকুক না কেন ওই ছেলে, দরকার পড়লে রিক্সা চালকের সাথে বিয়ে দিবেন যার চরিত্র ভালো, দয়া করে আমার মতো জীবন ধ্বংস করবেন না নিজের মেয়ের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতক্ষণ পর্যন্ত যে জীবন কাহিনীটা আপনারা শুনতে পারলেন এটা কিন্তু একজন আপুর জীবন কাহিনী। আপুর কষ্ট
কষ্টের কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এক লাইন কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের কিছু কথা বলি। দুশ্চরিত্র লম্পটের সংসার কোনো মেয়েই ভালোভাবে করতে পারে না। একটা পুরুষের চরিত্র যদি খারাপ হয়, বিশ্বাস করেন ওই মেয়েটা কখনোই শান্তিতে সংসার করতে পারে না। তাই দয়া করে কখনোই দুশ্চরিত্র লম্পটের সাথে আপনার কন্যাকে বিয়ে দিবেন না। ভালো থাকবেন সবাই। কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই এক লাইন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাই শুভরাত্রি।